নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো রাত 10টা সংবাদে, তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভয়ানক দুর্ঘটনার কবলে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনায় মৃত 9 এবং গুরুতর আহত 48 জন, বাড়তে পারে মৃতের সংখ্যা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত রাজ্যের যাত্রীদের দেখভাল করতে পশ্চিমবঙ্গে গেল রাজ্য সরকারের বিশেষ টিম। পরিস্থিতি নজরদারি করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জের 19টি ট্রেন বাতিলের তালিকায় রয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সহ আরো ট্রেন। সংবাদ সম্প্রচার করার জন্য নিউজ নামের কুমারঘাট সংবাদ প্রতিনিধিকে হুমকি, ফোনে হুমকি দেয় শাসক দলের নাম ভাঙানো, জেল ফেরত আসামি এবং তার স্বামী। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার জন্য তৃণমূলকে দায়ী করে হিংসার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঘন্টা দেড়েক দূরে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা দেয় একটি মালগাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের এবং গুরুতর আহত হয়েছেন 48 জন। দুর্ঘটনার কবলে আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশন থেকে খানিক দূরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে দরুন দুর্ঘটনা ঘটেছে। সকাল 9টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় 9 জনের মৃত্যু ও 48 জন আহত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যে হাত লাগান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় রেলের একটি টিম। सवेरे सवेरे जैसे दुर्घटना घटी, इमीडिएटली मेरे पास खबर मिला है कि ऐसा ऐसा दुर्घटना, भयानक दुर्घटना मैं बताऊं, जो अगरतला से कांचनजंगा एक्सप्रेस जो जाता है उसमें न्यू जलपाईगुड़ी के पास एक जो मालगाड़ी है, मतलब गुड ट्रेन, उसके साथ बहुत भयानक दुर्घटना घटी। तो उसमें मेरा पास जो अभी तक खबर है 4 बोगी उसमें पूरा डिरेल हो गया, और अभी तक बहुत जगह से बहुत खबर आ रहा है। कोई कह रहे हैं इतना लोग अभी मर गया वहां पर। রেলের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এখনো পর্যন্ত। এক্স হ্যান্ডেলের রেল দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ফাঁসি দেওয়া এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কথা জানতে পেরে তিনি স্তম্ভিত। তবে এদিন বিকেলবেলা তিনি উত্তরবঙ্গে পৌঁছন এবং ঘটনায় রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। Rail have become totally parentless. Only you can see railway at the time of inauguration. So many talking points and so many beautification of words, and just like it's a fashion, but they don't take care about the passenger amenity. I'm sorry, I worked as a railway worker, so I know the things. Even they are not taking care for the railway officials, railway engineers, railway technical staff, safety security officials, and the workers also. They are also in problem. Their old pension is been withdrawn. Whatever I have seen through the newspaper. But totally, I am totally with the railway employees and railway officials. They are trying their best, but this government. জানা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দিয়েছে একটি মালগাড়ি। ঘটনাস্থলে গিয়েছেন জেলা শাসক, এসপি, চিকিৎসক, অ্যাম্বুলেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী, চিকিৎসকরা সেখানে পৌঁছেছেন। উদ্ধার কার্যে এবং আহতদের চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে। দুর্ঘটনা যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে ট্রেনের 5টি কামরা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে 3টি বগি ছিটকে দুপাশে পড়ে যায় এবং বাকি 2টি কামরা কার্যত দুমড়ে মুচড়ে যায়। তার মধ্যে একটি কামরা মালগাড়ির উপরের দিকে ওঠা অবস্থায় দেখা গিয়েছে। স্থানীয়দের উদ্ধার কার্যে হাত লাগাতে দেখা যাচ্ছে বারংবার। বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কাও করা হয়েছিল। সকলকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন বিকেলের পর শেষ হয়েছে উদ্ধার কাজ। এই দুর্ঘটনার জন্য শিয়ালদহতেও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। যে লাইনটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে তা কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের অন্যতম লাইন। ফলে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ থাকবে আজ সাময়িকভাবে। নিউজ নাওয়ের তরফে আমরা কথা বলে নিয়েছিলাম দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে থাকা রাজ্যের প্রবীণ সাংবাদিক কমল চৌধুরীর সঙ্গে। তিনি জানিয়েছেন সর্বপ্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করতে আসেন। পাশেই একটি মসজিদ ছিল, সেখান থেকে মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ তাদের সাহায্য করতে ছুটে আসেন। সরকারি সাহায্য আসতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছিল বলে জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এই প্রবীণ সাংবাদিক। অ্যাকচুয়ালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে ধরেন মিনিট 4-5 তখন আমি বসে চা খাচ্ছি, হঠাৎ করেই একটা ধুম করে আওয়াজ হলো, আমরা সবাই ছিটকে পড়ে গেলাম। আমি S9 নাম্বার কোচে ছিলাম। তারপরে অটোমেটিক আমার স্ত্রী কিছুটা আহত হলেন, আমার ভাতিজা ছিলেন সঙ্গে, ওরও ঘাড়ে লাগলো। এর ভিতরে বাইরে আত্মচিৎকার, আমিও লাফিয়ে বেরোলাম। বেরিয়ে দেখি তো মেছাকার অবস্থা, ট্রেনের বগিগুলো ছটিয়ে ছিটিয়ে আছে। আমিও তখন পাগলের মতো ছুটতে থাকি ওইদিকে। এরপরে সামনে যাই, গিয়ে তো দেখি তখন মানুষের আত্মনাদ, আর সবাই কাতরাচ্ছে, অনেক মানুষ। এর ভিতরে আশেপাশের যে গ্রামগুলোতে কৃষকরা ছিল ওরাও ছুটে আসে, উঠে আশেপাশের মানুষই মূলত উদ্ধার কাজটা শুরু করে। আর দুর্ঘটনার বিপদশত তো এর ভিতরে আপনারা জেনে গেছেন। আর সরকারি সাহায্য আসতে ঠিক কত সময় লেগেছিল? প্রায় 2 ঘন্টা লেগেছে সরকারি লোক আসতে। আশপাশে কোথাও হয়তো একটা মসজিদ ছিল, ওইখান থেকে যারা আজকে নামাজ পড়ার জন্য এসে ওরা ছুটে এসছে ভালো সংখ্যায়। এবং আশপাশে যে কৃষকরা ওরাই মূল ভূমিকা নিয়েছে উদ্ধার কাজে। ওরাই কোলে করে পিঠে করে দৌড়ে একটা বা পাড়ার মধ্যে রাস্তা দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী, আপনি তো দেখেছেন দুর্ঘটনা এবং সেই ট্রেনেও আপনি উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় আপাতত কতজনের প্রাণ গেছে এবং কতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে? এখানে আমরা দেখেছি তখন স্থানীয় মানুষের যারা নিচ্ছিল যে তখন 7-8 জনের প্রাণ গেছে, আর 30-35 জনকে সিরিয়াস ইনজুর্ড নিয়ে গেছে। আর আমরা বাকি যারা অল্প বিস্তর ধরুন 300-400 লোকে আহত হয়েছে, সেগুলো নিতে হয়নি। কারোর ধরুন পায়ে লেগেছে, কারোর সুতা কতটুকু কেটে গেছে, বা কারোর ধরুন ঘাড়ে লেগেছে, এমন হয়েছে। আচ্ছা, আপনারা সকলে সুস্থ আছেন তো? আমার হালকা, আমার স্ত্রীর হাতে একটু লেগেছে, কনুইটা পড়ে গেছে, একটা হাতে ভালোই লেগেছে একটু। আচ্ছা, ধন্যবাদ আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। আমরা আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। ঘটনাস্থলে পৌঁছেছিলেন রেলের আধিকারিকরা, আরপিএফ এবং জিআরপিএফ। বিকেল 5:30টার পর শেষ হয়েছে উদ্ধার অভিযান। ট্রেনটি 5টি বগি বাদ দিয়ে আবার যাত্রা শুরু করেছে কলকাতার উদ্দেশ্যে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে। সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির কারণেই কি এই দুর্ঘটনা? কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়িটি এলো তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্টো দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষছেন রেলকে এই দুর্ঘটনার জন্য। প্রাথমিকভাবে রেল সূত্রে জানা যাচ্ছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, এরপরেই কোনো নির্দিষ্ট তথ্য জানানো সম্ভব। এই ঘটনা উস্কে দিচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সেই বিভীষিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর তৎপর ভূমিকায় রাজ্য প্রশাসন। দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতির উপর সার্বিক নজরদারি করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
সোমবার মর্মান্তিক ঘটনায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সর্বশেষ খবর অনুযায়ী এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন 9 জন এবং আহত হয়েছেন 48 জন। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ট্রেনটিতে রাজ্যের বাসিন্দা অনেক যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর আসার পরেই এই বিষয় নিয়ে সক্রিয় ভূমিকা নেয় রাজ্য প্রশাসন। খোদ পরিস্থিতির ওপর সার্বিক নজরদারি শুরু করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ট্রেন দুর্ঘটনার পরবর্তী রাজ্য সরকারের সক্রিয়তা নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন মুখ্যমন্ত্রীর সচিব পি.কে চক্রবর্তী, পরিবহন দপ্তরের সেক্রেটারি উত্তম কুমার চাকমা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পি.কে চক্রবর্তী জানান, রাজ্য সরকারের নির্দেশ বিকেলের মধ্যেই ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ টিম। এই টিম দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার জন্য এবং দেখভালের জন্য সর্বাত্মক প্রয়াস নেবে বলে জানিয়েছেন তিনি। তবে রাজ্যের কোনো যাত্রী এই দুর্ঘটনায় নিহত হয়েছে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আহত ও নিহত যাত্রীদের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও রেলওয়ের সঙ্গে নিবিড় সংযোগ রেখে চলেছে বলেই জানিয়েছেন তিনি। শুনে নেওয়া যাক রাজ্য সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কি জানান রাজ্য প্রশাসনের আমলারা। একটি কন্টেইনার গুডস ট্রেন যেটা 16 তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়েছিল, সেই ট্রেনের সাথে কলিশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে 16 তারিখ 8:50 সকালবেলা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ। এই ট্রেনটিতে 23টি কোচ এবং 21টি প্যাসেঞ্জার কোচ ছিল, 2টি ভিপি পার্সেল কোচ। আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে। হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্টেড করার চেষ্টা করেছে, রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে। সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমি নিজে হোম সেক্রেটারি, বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো। আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু। ট্রেন দুর্ঘটনায় যদি কোনো রাজ্যের বাসিন্দা নিহত হয়ে থাকেন তবে তার পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে বলে জানিয়েছেন সচিব পি.কে চক্রবর্তী। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানান তিনি। দুর্ঘটনা সংক্রান্ত যে কোনো বিষয়ে খোঁজ নেবার জন্য স্টেট ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ও ল্যান্ডলাইন নাম্বার চালু করেছে রাজ্য সরকার। ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে, তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে। বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে। আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইনজুর্ড হয়ে থাকে, তাদের দেখভাল করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে। সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সেখানে কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালবেলায় ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার আহত যাত্রীদের উদ্ধার কাজের জন্য রাজ্য সরকার প্রতিনিয়ত সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানান রাজ্য প্রশাসনের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 16 তারিখ আগরতলা থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। একটি মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 5টি কামরা ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার ফলে রেলের তরফ থেকে সোমবার মোট 19টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসও রয়েছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই প্রসঙ্গে তৃণমূল সরকারকে দায়ী করেন তিনি।
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসের কঠোর সমালোচনা করে হিংসার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি করে আসছে তৃণমূল। রাজনৈতিক হিংসা ও গুন্ডামি করে তৃণমূল কংগ্রেস সেখানে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে কড়া ভাষায় সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। और मैं खुद भी वहाँ पर बहुत बार इलेक्शन के टाइम में मैं गया हूँ। वेस्ट बंगाल के बहुत सारे जगह मैं गया हूँ, वहाँ पर भी देखा मैंने लोगों का काफ़ी मतलब इनका इस तरह वहाँ पर डरा के रखे हैं और वहाँ का जो वातावरण इतना खराब बना के रखे हैं, तो लोग अपना जो राइट्स है, वोटिंग राइट्स, ये मुझे उस वक्त ही पता लगा था देने में। मैं बहुत लोग हमेशा बोलता रहा कि अगर इलेक्शन ठीक ठाक से हो तो भारतीय जनता पार्टी इस बार वहाँ पर और ज़्यादा आसन मिलेगा उनको। लेकिन देखिए 12 आसन मिला है, हम लोग का टारगेट था 32। तो कैसे लोग वहाँ पर वोट देने आएंगे? तो ये इसका जो बोलते थे हम लोग और हमारा केंद्रीय नेतृत्व भी बोलते थे, ये अभी देखिए पोस्ट इलेक्शन वायलेंस में वो देखा गया। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে 4 সদস্যের দল পাঠিয়েছে বিজেপি। এদিন নিজস্ব প্রতিক্রিয়ায় সেই বিষয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি। गया है वहाँ पर और हम भी उनके साथ मेरा बातचीत हुआ है 2-3 बार। तो देखिए कल भी मैंने देखा वहाँ पर स्टेट ऑफिस के सामने बुमा रखा हुआ है, तो हर जगह में और लोग आते हैं। अभी बहुत लोग आके कह रहे हैं ये सिचुएशन और ये होना नहीं चाहिए। और डेमोक्रेसी में ये क्या ये इस तरह एक मतलब माहौल बना के रखे हैं। मैं बार बार कहता हूँ, ये त्रिपुरा में भी इस तरह माहौल पहले से यहाँ पर था। तो धीरे धीरे हम लोग लेकिन इसको काफ़ी हद तक हमने ये होने नहीं दिया। और हमें पहले इलेक्शन का पहले और इलेक्शन के बाद भी मैंने कहा किसी जगह ये नहीं होना चाहिए। देखिए कल्चर बहुत बना के रखे हुए वेस्ट बंगाल में, तो मैं समझता हूँ उन लोगों को ये लोग हार्ट की। বিজেপি প্রতিনিধি দলের পেশ করা রিপোর্টের ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতেও বিগত আমলের রাজনৈতিক হিংসার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক সদিচ্ছা দিয়ে বিজেপি রাজ্যে রাজনৈতিক হিংসাকে অনেক কম করতে সক্ষম হয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত ভোট আসার আগেই ভোট বয়কটের ডাক গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। লোকসভা পেরোলেও ভোট বয়কটের ছবি অব্যাহত রাজ্যে। এবার ভোট বয়কটের ডাক দিলেন কৈলাসহর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে গ্রামবাসীরা। রীতিমতো 2 গ্রামের মানুষ সাংবাদিক সম্মেলন করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন। এলাকার মোট ভোটার সংখ্যা 417, যাদের মধ্যে 7 জন এসসি এবং 6 জন এসটি ভোটার। দীর্ঘদিন ধরে কেন্দ্রটিতে পর্যাপ্ত সংখ্যক তপশিলি জাতি কিংবা উপজাতি না থাকায় কেন্দ্রটি সংরক্ষিত ছিল না। সম্প্রতি ঊনকোটি জেলার জেলাশাসক এক নোটিশে জানান, কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতি সংরক্ষিত করা হয়েছে। এই ঘোষণায় ক্ষোভের সৃষ্টি হয় গ্রামবাসীদের মনে। 395 জন ভোটার ডেপুটেশন জমা দিয়েছেন জেলা শাসকের কাছে, যাতে ওয়ার্ডটি পুনরায় সাধারণ ক্যাটাগরিতে রূপান্তর করা হয়। তবে দীর্ঘদিন পেরোলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। সোমবার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের কীর্তনথলী জুনিয়র বেসিক স্কুলে এক বৈঠকে বসেন এলাকাবাসীরা। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব থেকে কর্মী সমর্থক সহ 1 নম্বর ওয়ার্ডের অধিকাংশ ভোটার। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটের আগে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিতে ভুক্ত না হলে 1 নম্বর ওয়ার্ডের সমস্ত গ্রামবাসীরা ভোট বয়কট করবেন। পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন করেছে। তাতে আমরা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে আমরা দিয়েছিলাম ডেপুটেশন না, আমরা ডিএমের কাছে লিখিত দিয়েছি এবং বিরোধী দল থেকেও গ্রামের 2টি গ্রামের প্রত্যেকে সিগনেচার নিয়ে ডিএমের কাছে মানে লিখিত দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ডিএম আমাদেরকে কল করেছিল। আমরা বিভিন্ন আমরা জানিয়েছি যে আমাদের এখানে
আমাদের গৌরনগর পঞ্চায়েতের এই 1 নং ওয়ার্ডে যে এসসি রিজার্ভেশন করা হয়েছে তাতে দুটি গ্রামের মানুষ বা এলাকার মানুষ এটাতে বিক্ষুব্ধ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের দাবি না মানা হলে বয়কট সিদ্ধান্ত অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। লোকসভা নির্বাচনেও বিভিন্ন জায়গায় ভোট বয়কটের ছবি দেখিয়েছেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংবাদ সম্প্রচারের পর নিউজ নাওয়ের সংবাদ প্রতিনিধিকে হুমকি, শাসক দলের নাম ভাঙিয়ে মাদক কারবারে অভিযুক্ত জেল ফেরত আসামি এবং তার স্বামী মিলে পরপর হুমকি দিল নিউজ নাওয়ের কুমারঘাট প্রতিনিধি সাংবাদিক জনি ভট্টাচার্যকে সাংবাদিকতার পরিচয়পত্র খুলে ফেলতে এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করা নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিল সমাজদ্রোহীরা। বিজেপি দল এবং সরকার বরাবরই সাংবাদিক বান্ধব বলে দাবি করেন ত্রিপুরার শাসক দলীয় নেতৃত্ব, কিন্তু অনেকে বলছেন একাংশ স্বঘোষিত ছিচকে নেতার বারবারন্তে বারবার কালিমা লিপ্ত হচ্ছে দলের স্বচ্ছ ভাবমূর্তি। এবারে সংবাদ সম্প্রচারের রেশ ধরে বিজেপি দলের সক্রিয় কার্যকর্তা পরিচয় দিয়ে ঊনকোটি জেলার কুমারঘাটের তরুণ সাংবাদিক তথা নিউজ নাওয়ের কুমারঘাট প্রতিনিধি জনি ভট্টাচার্যকে ফোনে প্রাণনাশের হুমকি ও স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করার হুঁশিয়ারি এবং প্রয়োজনে নিজে জেল খাটারও হুমকি দিল কুমারঘাটের সমাজদ্রোহী তথা নেশা কারবারে জেল ফেরত আসামি রাখি আচার্য। তুমি তো একজন সাংবাদিক হিসেবে তোমার যখন কইছিল ইটি প্রোফাইল দিছিল যে ইটির উপরে তারা অ্যাকশন নিছে এলাকা তুমি নিউজ করে দিছো না নে মানলাম, তুমি একজন সাংবাদিক হিসেবে তুমিও তো জিজ্ঞাসা আসলা প্রশাসনিক যে কইছে তাইনটা তো তুমিও জিজ্ঞাসা আসলা বলে স্যার যে সময় এটা নিউজে আইছিল যে অমুক ছবি দিয়া ছাড়ছিল যে নিখোঁজ সংবাদ, তারা ফোন নাম্বার লেখা দিয়াছিল ছাড়ছিল সোশ্যাল মিডিয়াতে, সে বা কাহারা যদি ফাও অমুক ব্যক্তিরে এই নাম্বারে কল করিও এরকম কইতাছি জানা নে। ওখান আমার সাথে 5,000 মানুষ আছে, আমি শেয়ার করতেই পারি, 5,000 মানুষে পাইলে হয়তো একজনে পাইতে পারে, এরকম করে মানুষে শেয়ার করছে, ঠিক আছে স্যার। এটা যদি মিথ্যা যদি হইতো গুজব হইতো তাহলে তো আপনারা আগেই আমরা ডাক্তার সেরা হইলে পারতেন, তাহলে তো আজকে 2,000 আর 5,000 শেয়ার হইলো নাইলে পোস্ট হইলো নাইলে আপনারা প্রথম সময় তো এটা নিউজ চ্যানেলটা ডাক্তার হইলে পারতেন। তো তোমরা কথা কইতে হতো না, তারা হইলো ফ্যাং ব্যাং আর তোমরা সারি দিলাই না, নেই বাস শেষ। উচিত মাথা বাদ নাই দেবা, উচিত মাথা তক্তা বন্ধ বাজার আর তক্তা বাতা বিলাই দেবা। আমি আজকে লাইভ আইমু আইয়াছিরা, তারপরে সব ঘটনা কইমু না, ঠিক আছে। আবার জেল কাটিলি মোক কইছ, আমি রেকর্ড করছি তোর সব কথা, তুইও আমার কথা রেকর্ড কর, দরকার পড়লে আরো 6 বছর জেল কাটবো। ঠিক আছে ঠিক আছে। পরবর্তীতে তার স্বামী দেবাশিস দাসও তাকে ফোনে হুমকি দেন। হ্যালো হ্যালো, আমি দেবাশিস বললাম কুমারঘাট। ঘটনা হয়েছে গিয়া তুই একটা নিউজ করছো, সেই নিউজে প্রায় 50-60 জন ফটিকরা থানা বাদ দিয়ে আমরা এখানে প্রায় মনে হয় 50 না হলে টোটাল ফটিকরা কুমারঘাটে 50 জনের থানা ডাকাইয়া নিচ্ছে, ঠিক আছে। নিয়ে সুন্দরভাবে কাউন্সিলিং করছে। ওখান দেখা যায় তুই খালি আমরা কয়েকজনের প্রোফাইল দিয়া তুই কেন নিউজ দিছ, এটার মানে কিটা ভাই? তুমি ব্যক্তিগত দুশ্মনী চরিতার্থ করার লাগে এরকম করতেছো, কারণ আমরা কয়েকজনের প্রোফাইল দিয়া তুমি দিতেছো, তুমি সবের প্রোফাইল দাও তবেই তুমি চতুর্থ স্তম্ভ। না না আমি তুমি সাংবাদিক না না আমি তোমার খুলিয়া ফেলাও, না না আমি খুলিয়া ফেলাও। আমি কইছি আমি দেবাশিস কইতাছি, বহু খুলিয়া কইতাছি, সবের নাম তুমি আমার ব্যক্তিগত দুশ্মনী চরিতার্থ করতেছো। না না তোমার লোক ব্যক্তিগত আমার কি আর দুশ্মনী, কোনো দুশ্মনী এখানে থাকতো থাকতে পারে, তাহলে তুমি সবের প্রোফাইল দিলা না। বিকালে আমি কিন্তু সাংবাদিক সংগ্রহ করবো, ওইটা তোমার ফ্রেন্ড গুলো দিব, পরিষ্কার কথা। আমি যেটা সত্যটা কই, তুমি দালালি করতেছো। তুমি আমরা বিশেষ করে আমরা বিজেপির দ্বারা করি সব নত করালে তুমি দালালি করতেছো, আমি এটা প্রমাণ করছি। তুমি কংগ্রেস সিপিএম থেকে কত টাকা খাইছো, কত টাকা খাইয়ে আমরা নাম দিছো, তুমি কও ডাবল টাকা আমরা দিব, তুমি টাকা খাইছো। তুমি সিপিএম কংগ্রেসের দালা, তোমার বি দম টাকা তুমি কুমারঘাট সামনে আমার কথা আমি সাংবাদিক সম্মেলন করুম, আমি বিজেপির একজন অ্যাক্টিভ কর্মী, চ্যালেঞ্জ করলাম তোমার লগে, দেখমু দম খার কতখান। তুমি পুরো দালালি করছো, আমরা সবের বদনাম করছো, তুমি সবের নাম দিলা না। প্রথম অবস্থায় আমার লগে 7 জন আছিল, 7 জনের প্রোফাইল 7 জন আছিল, তুই 7 জনের নাম দিলে না কেন? ঠিক আছে আমি কথাবার্তা কর, তুই কাউন্টিং কর, না হলে তোর ফ্রেন্ড আমি সন্ধ্যার ভিতরে করবো, তোর সাংবাদিকতা কেমন থাকে আমি দেখবো, আমি তো বাসিস। এই ঘটনায় ইতিমধ্যেই কুমারঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন জনি। একটা কমপ্লেইন পাইছি জনি ভট্টাচার্যের কাছ থেকে কিছুদিন আগে মিসিং পার্সনের এগেইনস্টে যে নিউজ যে হয়েছিল এর বিরুদ্ধে একটা কমপ্লেইন মানে ধমকি দিছে রাখি আচার্য আর দেবাশিস দাস, তারা এই রিপোর্টারে জনি ভট্টাচার্য। এই ব্যাপার নিয়ে আমরা এখন তদন্ত করব, যে সেকশন আইব এই মূলে আমরা অ্যাকুরেট লিগাল অ্যাকশন তার বিরুদ্ধে। আগে রাখি আচার্যের নামে আগে এনডিপিএস কেস একটা ছিল,
একটা চার্জশিট হয়ে গেছে। উল্লেখ্য, গত কিছুদিন ধরে কুমারঘাট মহকুমা জুড়ে মানুষ নিখোঁজের ঘটনা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বুঝে বা না বুঝে যে কারো ছবি দিয়ে তা পোস্ট করতে থাকেন সামাজিক মাধ্যমে, আর এরপরই সেই সব পোস্টকারীদের স্ক্রিনশট পৌঁছে যায় পুলিশের হাতে। যথারীতি তাদের বিরুদ্ধে পদক্ষেপও নেয় পুলিশ। আরক্ষা প্রশাসনে দেওয়া হয় সেই তথ্যের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে সচেতন করতে এত সব নিখোঁজের ঘটনা গুজব বলে সংবাদ সম্প্রচারিত করে নিউজ নাও। আর এই খবরে ওই দুই অভিযুক্ত সহ আরও কয়েকজনের স্ক্রিনশটও তুলে ধরা হয় জনসমক্ষে। আর এতেই আঁতে ঘা লাগে দেবাশিস ও রাখির। সংবাদ সম্প্রচার হতেই প্রথমে সাংবাদিকের ফোনে ওই খবর করায় কৈফিয়ত চায় এই সমাজদ্রোহীরা। শুধু তাই নয়, পুলিশকে কিভাবে প্রশ্ন করতে হবে, খবর কিভাবে করতে হবে, সাংবাদিককে তারও রীতিমতো ক্লাস দেয় রাখি আচার্যি। প্রয়োজনে দ্বিতীয়বারে জেলে যেতেও প্রবল ইচ্ছা প্রকাশ করেন। আখেরে ওই সাংবাদিকের নিরাপত্তায় প্রশ্নচিহ্ন সামনে ঠেলে দিল স্বঘোষিত বিজেপি নেত্রী। প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই নেশা কারবারে জড়িত থাকার দায়ে হাজতবাস সেরে এসেছেন সেই নেশা কারবারি। এদিকে সাংবাদিকদের উপরে সমাজদ্রোহীদের এই ধরনের আচরণের ঘটনায় এক বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে কুমারঘাট প্রেস ক্লাব। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। ঈদ উল আজহা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটি উৎসব। সারা দেশের সাথে রাজ্যেও মহা ধুমধামের সাথে উদযাপিত হচ্ছে ঈদ। ঈদ উল আজহা হচ্ছে ত্যাগ, তিতিক্ষা ও আত্মশুদ্ধির উৎসব। তাই পবিত্র ঈদ উল আজহা বা কুরবানি ঈদ উপলক্ষে সোমবার গেদু মিয়া মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ আদায়ের মাধ্যমে তা পালন করলেন। নামাজ শেষে আলিঙ্গন করে প্রত্যেককে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দিনে এটা একটা ত্যাগের উৎসব। এই উৎসবের দিনে মূলত ঈমানওয়ালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের, আনসোশাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার উৎসব। খোয়াই অন্তর্গত গৌরনগর জরাবস্তি এলাকায় স্বামীর হাতে নৃশংসভাবে খুন হলো এক গৃহবধূ। গোটা ঘটনায় এলাকা জুড়ে দারুণ চাঞ্চল্য। ফের গার্হস্থ্য হিংসায় স্বামীর অত্যাচারে নিজের জীবন দিতে হলো এক গৃহবধূর। জানা যায়, খোয়াই থানার অন্তর্গত গৌরনগর জরাবস্তিতে ঘটনাটি ঘটে। রবিবার স্বামী স্ত্রীর মধ্যে কোনো এক কথাকে নিয়ে বাকবিতণ্ডার জেরে শুরু হয় মারামারি। সেই ঘটনার জের ধরেই গৌরনগর জরাবস্তির বাসিন্দা পরিমল জরা তার স্ত্রী রমলা জরাকে বাড়ির পাশে পুকুরের মধ্যে ডুবিয়ে রাখে এবং প্রচন্ডভাবে শারীরিক অত্যাচার করে মেরে ফেলেন। মেরে ফেলার পর পরিমল তার স্ত্রীকে নিজের বাবার ঘরে লুকিয়ে রেখে দেয়। ভোরবেলা পরিমলের স্ত্রীকে পরিমলের ঘরে নিয়ে যায় এবং এলাকাবাসীকে বলার চেষ্টা করেন নেশাগ্রস্ত হয়ে তিনি মারা গিয়েছেন। এই কথাই সরাসরিভাবে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এলাকাবাসীরা। রাত্রে 7টা বাজে হেরা দুজন সামনে থাকছিল, লেহের বউরে অনেক মারতা আছে, মায়েরা উঠায় পটকাতে আছে। পরে লাশ হয়েছে, পরে ওই নালার মধ্যে লইয়া একবারে চুবাইতে আছে, চুবাইয়া এখানে মরছে মানুষটা। কয়টার সময় ঘটনা ঘটছে? 7টা, সকাল 7টা, রাত্রে 7টা। তারপরে কি হয়েছে? তারপরে দোকান দিকে আয়া পরে আরেকবার গেছে, এইখান সামনে নাই, ওরা কোন দিকে লইয়া গেছে হেরা। আচ্ছা, তো এলাকাবাসী কোন সময় দেখতে পারছে বিষয়টা? হেরা তো দিনে দেখছে, সকালে আর কি। আজকে সকালে দেখছে? সকালে আনছে, তো সকালেই আনছে। তাই নাম কি? রমলা। রমলা? রমলা জরা। বয়স কত? জানা না। তাই না স্বামীর নাম কি? পরিমল জরা। পরিমল জরা। তাই না নিজে মারছে? নিজে একলাই মারছে। একলা মারছে? সাথে আর কেউ ছিল নি? কেউ ছিল না। ও আজকে সকালে এলাকাবাসী আইয়া দেখছে ঘরে ভিতরে। আর কালকের থেকে এটা কালকে রাত্রের থেকে? কালকে রাত্রে মারছে। রাত্রে মারছে। আচ্ছা, ঠিক আছে। এলাকাবাসী সব দেখে খোয়াই থানার খবর দেয়। খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিমল জোড়াকে গ্রেফতার করে নিয়ে যায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করে। ঘটনাটা তদন্ত করি, তো প্রাইমারি ইনভেস্টিগেশনে সেটা পাওয়া গেছে যে মানে জামাই আর বউর মধ্যে ঝগড়া প্রায়ই চলতো। তো কালকে ওরা একটু মদমত্ত অবস্থায় ছিল, তো ঝগড়ার পর একটু হাতাপাই হয়েছে। তো সেই হাতাপাইয়ে মাথাতে একটু চোট পেয়েছে, তো সেই কারণে মহিলার ডেথ হয়েছে। তো আফটার কমপ্লিট ইনভেস্টিগেশন আপনাদেরকে হাজব্যান্ড আমরা অ্যারেস্ট করে ফেলেছি, খোয়াই পিএসএ আছে, অ্যান্ড পরবর্তী তদন্ত করে আপনাদেরকে জানাবো। এই ঘটনাকে কেন্দ্র করে জরা বস্তিতে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট,
নিউজ নাও। কাকড়াবন নাবালিকা অপহরণ কাণ্ডে উদ্ধার অপহৃত নাবালিকা, গ্রেপ্তার করা হলো অভিযুক্তকে। ঘটনার বিবরণ জানাতে সোমবার ভোর 4টে নাগাদ কাঁকড়াবন থানায় সাংবাদিক সম্মেলন করেন কাঁকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক। তিনি জানান, চলতি মাসের গত 11 জুন কাঁকড়াবন থানার গর্জনমুড়ার বাসিন্দা বছর 22-এর প্রলয় ঘোষ জামজুড়ি মুরাপাড়া থেকে 15 বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে কাঁকড়াবন থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অপহরণকারী প্রলয় ঘোষ নাবালিকা মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোরে কাডুগুড়ি থানাধীন একটি হোটেলে রয়েছে। কাঁকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্যাঙ্গালোর কাটুগুড়ি থানার সঙ্গে যোগাযোগ ক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে শুক্রবার অপহরণকারী প্রলয় ঘোষ ও নাবালিকা মেয়ে সহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। রবিবার ব্যাঙ্গালোর কাডুগাড়ি থানা থেকে তাদের কাঁকড়াবন থানায় নিয়ে আসা হয়। কাঁকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক সোমবার ভোরবেলাতে সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃত প্রলয় ঘোষ ও নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে অভিযুক্ত নাবালিকাকে রাজ্যের বাইরে ব্যাঙ্গালোরে নিয়ে যায়। অভিযুক্ত যুবক নাবালিকাকে রাজ্যের বাইরে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিল ভালোবাসার প্রলোভন দেখিয়ে। 11/6/2024 ইংরেজি তারিখ কাকরাবন থানার অন্তর্গত মুরাপাড়া এলাকা থেকে আমার কাছে একটি কমপ্লেন আসে যে একটি মাইনর মেয়েকে গর্জনমুড়া এলাকার একটি ছেলে, যার নাম প্রলয় ঘোষ, বাবার নাম শ্রীপ্রদীপ ঘোষ, সে কিডন্যাপ করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি একটি কেস রেজিস্টার করি এবং তদন্তে নেমে আমি পাই যে ওই ছেলেটিও মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর সিটিতে চলে গেছে বাই ফ্লাইট। সঙ্গে সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাই। আমার এডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার, এডিশনাল এসপি স্যার সৌভিক দে স্যার এবং এসপি স্যার নমিত পাঠক স্যার আইপিএস স্যার আমাকে এই কেসে প্রচণ্ড হেল্প করেন এবং ওনাদের সহযোগিতায় এবং আমাদের হায়ার অথরিটির সহযোগিতায় আমি ওই ব্যাঙ্গালোর সিটির কাডুগুড়ি পিএস হোয়াইটফিল্ড ডিভিশন ওই থানার রবিবার নাবালিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় পুলিশ। অন্যদিকে পুলিশ অভিযুক্ত প্রলয় ঘোষের বিরুদ্ধে অপহরণের মামলা নিয়ে সোমবার জেলা আদালতে সোপর্দ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধীরে ধীরে কাছে আসছে পঞ্চায়েত নির্বাচন, উত্তাপ বাড়ছে রাজনৈতিক ময়দানে। মহিলাদের সংঘর্ষের জন্য তৈরি করতে সাংগঠনিক বৈঠক প্রদেশ কংগ্রেসের। কাছে আসছে পঞ্চায়েত নির্বাচন, লোকসভার ধাক্কা কাটিয়ে উঠে সংগঠনের মনোবল চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে মহিলাদের নিয়ে একটি সভা করেন কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। সংগঠনের নানান দিক নিয়ে আলোচনা হয় বৈঠকে। আমাদের রাজ্য সরকার 50% মহিলাদের জন্য সংরক্ষণ চালু করে। স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচন 50% সংরক্ষণের যে এখানে ব্যবস্থা মহিলাদের জন্য, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের অধিকার, আগামী দিন প্রশাসনিক দায় দায়িত্ব পালনে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবে। রাজ্যের পঞ্চায়েতে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত, তাই পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দলের নারী শক্তিকে চাঙ্গা করতে এই সভা, জানান কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ নাও। তেলিয়ামুড়ায় ট্রাক ও টোটো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি। রাজ্যে সমান তালে চলছে দুর্ঘটনার মিছিল। সোমবার তেলিয়ামুড়া থানাধীন করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী টোটো ও লরির সংঘর্ষে আহত হয় এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম আজম মিয়া, বয়স আনুমানিক 35 বছর। জানা গেছে, এদিন TR01AV1641 নম্বরের দাঁড়িয়ে থাকা লরিতে TR063012 নম্বরের একটি টোটো পেছন থেকে ধাক্কা দেয়, ফলে গুরুতর আহত হয় টোটোতে থাকা 35 বছর বয়সী আজম মিয়া। দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আমরা পিএস থেকে একটা কল আছে যে করইলং এই পেট্রোল পাম্পের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা গেছি, গিয়ে সেটা একজন ইনজুর্ড পার্সন পাইছি, তাই রয়েছে আর কি হসপিটাল, তেলিয়ামুড়া হসপিটালে। নামটা জানা গেছে কিছু? হ্যাঁ, তার নাম হয়েছে আজম মিয়া, সনক মদন মিয়া, বাড়ি হয়েছে চাকমাঘাট। কিসের সঙ্গে কিসের? এটা ট্রাক গাড়ির লগে একটা টমটম। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত আজম মিয়া। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়তে আসা ধর্মপ্রাণ মুসলমানদের জলপানাহারের ব্যবস্থা করল বিধায়ক সুশান্ত দেব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার অন্যতম সদস্য শুভঙ্কর সাহা, বিশালগড় মণ্ডলের সদস্য অরুণ দাস, পার্থ দেবনাথ সহ অন্যান্যরা। বিধায়ক সুশান্ত দেবের ব্যতিক্রমী এই উদ্যোগে প্রশংসা করেছেন বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসলিমগণ। মুসলিম ধর্মাবলম্বীদের যে পবিত্র ঈদ, মাননীয় বিধায়ক তথা সুশান্ত দেব মহোদয়, যিনি প্রদেশ যুব মোর্চার সভাপতি, ওনার বিভিন্ন সামাজিক কাজে অনুপ্রাণিত হয়ে আজকে যুবা ভাইয়েরা আমাদের বিশালগড় যে কেন্দ্রীয় ঈদগাহ, এখানে জল পানাহারের ব্যবস্থা করেছে। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের এই বিশালগড় একটা মিশ্র জনবসতির জায়গা। প্রত্যেকে যেটা আমরা শিশু শ্রম বন্ধ করার আইন থাকা সত্ত্বেও সরকার ও সমাজকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিশুদের দিয়েই কাজ করানো হচ্ছে, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। অভিযোগ, কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় শিশুদের দিয়েই কাজ করাচ্ছেন। শিশু শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলছে এই কাজ। জানা যায়, মনু বাজারের আকাশ আইসক্রিম ফ্যাক্টরি মালিক মন্টু দাস ওরফে মিঠু এলাকার কিছু ছোট ছোট ছেলেদেরকে দিয়ে আইসক্রিম বিক্রি করাচ্ছে, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। বয়স কত তোর? 15। নাম কি? কৃষ্ণ ঘোষ। বাবার নাম কি? সঞ্জু ঘোষ। বাড়ি কই? উদয়পুর ফুলপাড়া। ইহানে কি করস? ভাড়া থাকি। কোন স্কুলে পড়স? মনোবাজার। মনোবাজার কোন স্কুল? স্কুল চমনি। কত বছর ধরে আইসক্রিম বেচতেছ? বেশি দিন না। বাবা কইছে নি বেচতে না দোকানদারে কইছে? ফ্যাক্টরির মালিক নি কইছে বেচতে? রাজ্য সরকারের শিশু উন্নয়ন দপ্তর ও শ্রম দপ্তরের আধিকারিকরা যখন শীততাপ নিয়ন্ত্রিত রুমে নিশ্চিতে থাকছেন, তখন তপ্ত গরমে শিশুদের দিয়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে প্রতিনিয়ত। এখন দেখার বিষয়টি খবরে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর কী ব্যবস্থা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারত সরকারের প্রকল্প অনুসারে সারা ভারতবর্ষে 10টি স্মার্ট টয়লেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে রাজ্যের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে একটি বসানো হয়েছে।
স্মার্ট টয়লেটটি সোলার লাইটের মাধ্যমে জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে, যা রয়েছে পুরো অটোমেটিক সিস্টেমের মাধ্যমে। দরজা খোলার সঙ্গে সঙ্গে লাইট এবং ফ্যান চালু হয়ে যাবে এবং দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভিতরে লাইট জ্বলে যাবে। তাছাড়া অটোমেটিক্যালি জল ভর্তি হয়ে যাবে ট্যাঙ্কে। এই পুরো সিস্টেমটি একটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, যাতে সিস্টেমে কোনো গলদ থাকলে তা সেই অ্যাপেই ধরা পড়বে। এই প্রজেক্ট সম্পূর্ণভাবে বিকশিত হলে আগামী দিন ভারত সরকার স্বচ্ছ ভারত প্রকল্পে আরও এগিয়ে যাবে, এমনটাই জানালেন NBIRTর অধিকর্তা অধ্যাপক SP গণচৌধুরী। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক আছে, তারা সাপোর্ট করেছে। সারা ইন্ডিয়াতে 10টা এরকম টয়লেট হবে। IIST শিবপুর যে আছে, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ওরা এবং NBIT এখানকার অর্কনিট, এটা যৌথভাবে কাজটা করছে এবং সারা দেশের মধ্যেই কয়েকটা রাজ্যের মধ্যে করা হবে। এটার বিশেষ যে ক্যারেক্টার, যেটা বিশেষ যে উপকারগুলো আমি বলবো, চলতি মাসের 17 জুন অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ প্রতিযোগিতা। প্রথম দিনে সরোজ সংঘ ও ইকফাই এফসির মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এই ফুটবল প্রতিযোগিতায় ইতিমধ্যে অংশগ্রহণকারী 16টি ক্লাব নাম নথিভুক্ত করেছে। এই ক্লাবগুলিকে ইতিমধ্যেই 2টি গ্রুপে ভাগ করে রাখা হয়েছে। ক্লাবগুলি নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। 21শে জুন বি গ্রুপের লড়াইয়ে ইকফাই এফসির বিরুদ্ধে খেলতে নামবে বিবেকানন্দ ক্লাব। এই প্রতিযোগিতাকে সামনে রেখে গত 10ই জুন থেকে বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা হেড কোচ করণেন্দু দেববর্মা ও সহকারী কোচ নারায়ণ দেবনাথের তত্ত্বাবধানে প্রগতি স্কুল মাঠ, উমাকান্ত মিনি স্টেডিয়াম ও স্বামী বিবেকানন্দ ময়দানে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে। সোমবার বিবেকানন্দ দলের ফুটবলারদের অনুশীলন করতে দেখা যায় স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিন ক্লাবের ক্রীড়া কমিটির সচিব পার্থ বিশ্বাস জানান, এবছর দ্বিতীয় ডিভিশনে জায়গা করার লক্ষ্য নিয়ে দল গঠন করা হয়েছে। আমরা বিবেকানন্দ ক্লাবে স্পোর্টস সেক্রেটারি হিসেবে আমি বলছি, আমরা এই বছরে যে টিমটা করেছি একটা লক্ষ্য নিয়ে যে আমরা আগামী বছর যাতে বি ডিভিশনে উঠতে পারি, সেই সুবাদে আমরা টিমটা গত 10 তারিখ থেকে আমরা প্রগতি মাঠ, আস্তাবল মাঠ এবং উমাকান্ত মাঠে প্র্যাকটিস করছি। সব মাঠ সবসময় পাই না, তাই 3 মাঠেই আমরা 3 মাঠ মিলিয়ে আমরা প্র্যাকটিস করছি। তো যথাসম্ভব চেষ্টা করছি, প্লেয়ারদের উৎসাহ দিচ্ছি যেন আমরা যে লক্ষ্য নিয়ে নামছি লক্ষ্যে যেন পূরণ করতে পারি। এই কঠোর অনুশীলনের একটাই লক্ষ্য, এবার বিবেকানন্দ দলকে আশা অনুরূপ ফল করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নর্থ ইস্টার্ন কাউন্সিলের সহায়তায় আসামের অ্যামরন কোম্পানির উদ্যোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় আইডিয়ান হ্যাকাথন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য 3D প্রিন্টিং প্রযুক্তির প্রভাব নিয়ে রাজ্যের বিভিন্ন আইটি কলেজগুলিতে আলোচনা সভা করা হয়। স্বাস্থ্য, কৃষি, বিভিন্ন পরিষেবায় 3D টেকনোলজি কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই ব্যাপারে ছাত্রছাত্রীরা তাদের পরিকল্পনা উপস্থাপন করেন। সেখান থেকে 3 জনকে বেছে নেওয়া হয়। জানা গিয়েছে উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের 3 জন করে মনোনয়ন করা হবে। তাদেরকে 11,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। পরবর্তীতে তারা চণ্ডীগড়ে গিয়ে তাদের প্রেজেন্টেশন দেবে। এখান থেকে বেস্ট যারা হবেন তাদেরকে ব্যবসা করার জন্য 50 লক্ষ টাকার মতো আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান তারা। Young ideas for life, so they want to bring ideas to life, and today we have a group of about 15 16 founders जो कि अपने ideas share करना चाहते हैं, and we'll select top 3 winners who will then actually start 3D printing their products. And 10টা সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। Thank you.